দুটো গাড়ি এসে থামলো শপিং মলের সামনে। বাড়ির প্রথম গাড়ি থেকে নামলো আরাত, আরিশা, আয়রা, মায়া আর আলভি। মেয়েদের গাড়িতে ড্রাইভিং করছিল আনাস। আশিককে ড্রাইভিং করতে দিয়েছে মা কাকিদের গাড়িটা। বন্ধুর প্রতি এক বিন্দু বিশ্বাস নেই, দেখা যাবে গাড়ির মধ্যে ফ্লাশ শুরু করে দিচ্ছে। দ্বিতীয় গাড়ি থেকে নামলো রাহিমা সুলতানা, রাবেয়া তালুকদার, আদিবা তালুকদার আর আহিন। গাড়ি থেকে নেমে শপিং মলে গিয়ে আগে মেয়েদের ড্রেস চুজ করতে লাগলো। মেয়েদের মেহেদির জন্য সবুজ কাজ করা স্কার্ট, থ্রি পিস আর নতুন বউয়ের জন্য সবুজ লেহেঙ্গা। বাড়ির মেয়েদের জন্য কাতান সবুজ শাড়ি, ছেলেদের জন্য ব্র্যান্ডের সবুজ পাঞ্জাবি। গায়ে হলুদের জন্য সেম বাট রংটা হলুদ এবং কালেকশন ভিন্ন। বিয়ের ড্রেস মেয়েরা নিজেদের জন্য ইচ্ছামতো লেহেঙ্গা চুজ করে নিল, আর নতুন বউয়ের জন্য জর্জেটের উপর পাথর বসানো ক্রিমি সাদা রঙের শাড়ি। এদিকে আমাদের পরিবারের মানুষগুলো এসে পড়েছে। দুই পরিবারের বড়রা মিলে বিয়ের যত প্রয়োজনীয় কেনাকাটা সারতে লাগলো। এদিকে আমাররা এসে প্রায় 2 ঘন্টার মতো সময় করে দু পরিবারের ছেলে মেয়েদের শপিং করলো। তাও বড়দের আসার নাম নেই। মেয়েরা এবার বৌভাতের জন্য ড্রেস চুজ করতে লাগলো। বৌভাতের জন্য মেয়েদের শাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিল। আরাত, সন্ধ্যা, মিম, হানিয়াদের জন্য 3টা সিম্পল কাজ করা জর্জেট শাড়ি চুজ করে এক সাইডে বসে। সিম্পল শাড়ি চুজ করতে এত সময় নেওয়ার আরাত আয়রার দিকে বিরক্তি চোখে তাকিয়ে রয়েছে। আয়রা শুধু শাড়ি নড়ে চড়ে দেখছে আর বারবার আনাসের দিকে আর চোখে তাকাচ্ছে। এই আশায় আনাস হয়তো নিজের পছন্দের কালারের শাড়ি সিলেক্ট করে দিবে, কিন্তু আনাসকে নিজের মতো ফোনে আবদ্ধ থাকতে দেখে আয়রা মন খারাপ হলো। আমান, আরিশা দুজন মিলে প্রয়োজনীয় ড্রেস চুজ করছে। অন্যদিকে মায়া আর আরাত দুজন নিজেদের শাড়ি দেখতে ব্যস্ত। রাফি সবাইকে লক্ষ্য করে চোখ রাখলো আয়রার উপর। আয়রা মন খারাপ নিয়ে চুপিসারে শাড়ির দিকে তাকিয়ে আছে। রাফি চোখ ঘুরিয়ে শাড়ির দিকে রাখলো। হঠাৎ একটা শাড়িতে চোখ আটকে গেল। সামু সিল্কের উপর জিরো স্টোনের উপর কাজ করা সাদা কালারের শাড়ি। রাফি এক নিমিষে শাড়িটাতে আয়রাকে কেমন লাগবে কল্পনা করতে লাগলো। কল্পনা করে রাফি মুখে ছোট্ট করে মাশাল্লাহ বলে শাড়িটাতে হাত রাখতে যাবে, ঠিক তখনই কে একজন শাড়িটা হাতে তুলে নিল। রাফি মাথাটা ঘুরিয়ে তাকিয়ে আনাসকে শাড়িটা নিতে দেখে হেসে কিছু বলতে যাবে, তার আগে আনাস শাড়িটা দোকানদারকে আলাদাভাবে প্যাক করতে বলল। রাফি হতাশা মুখে আনাসকে বলল, ব্রো, শাড়িটা স্পেশাল কারোর জন্য। নো, অবহেলিত একটা নির্বোধ মেয়ের জন্য। কথাটা বলে আনাস এক পলক আয়রাকে দেখে নিয়ে সবাইকে তাড়া দিতে লাগলো। রাফি আরেকটা শাড়ি পছন্দ করে আয়রার সামনে ধরলো। আয়রা শাড়ির দিকে ভ্রুকুচকে চেয়ে থাকতে রাফি হাসি মুখে বলল, বেহেন সাহেব, লাক্সারি পার্ট গাড়িটা আপনার শ্যামবর্ণ চেহারায় খুব মায়াবী লাগছে। গিফটটা না করবেন না প্লিজ। রাফির কথায় সবাই রাফি আর আয়রার দিকে তাকালো। আরিশা ইশারায় ছোট বোনকে শাড়িটা নিতে বলল। আয়রা একবার আনাসের দিকে তাকালো। আনাস পুনরায় ফোনে মগ্ন হয়ে আছে। এদিকে তার কোনো খেয়াল নেই। আয়রা মুচকে এসে রাফির থেকে শাড়িটা নিয়ে নিল। শপিং শেষে বিল পে করে সবাই শপিং মলের বাহিরে বের হলো। আনাস আশিককে ফোন করে জানতে চাইল ওদিকে মা কাকিদের শপিং হয়ে গেছে। মূলত বড়দের সঙ্গে রাফি গিয়েছে। সবাই মিলে শপিং মলের বাহিরে কয়েক মিনিট অপেক্ষা করতেই বড়রা এসে পড়লো। সবার সারাদিন ক্লান্ত মাখা, মুখটা শুকনো ছোট ছোট লাগছে। আনাস সবাইকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টেই লাঞ্চ শেষ করে পুনরায় চলো জুয়েলারি শপে। বড়রা নতুন বউকে নিয়ে জুয়েলারি দেখছে। আয়রা সন্ধ্যা একপাশে সারাদিনের ক্লান্ত মাখা মুখ নিয়ে লাঞ্চ করার পর কেমন একটা ঝিম মেরে বসে আছে। আরাত এক সাইডে জুয়েলারি দেখতে দেখতে চোখ গেল একটা রূপার ব্রেসলেটের উপর। আরাত ব্রেসলেটটা হাতে নিতে মনে হলো ব্রেসলেটটা শুধু তার বীর ভাইয়ের লোময় ফর্সা হাতের জন্য তৈরি হয়েছে। আরাত খুব যত্ন সহকারে ব্রেসলেটটা নিজের জমানো টাকা দিয়ে সবার অগোচরে নিয়ে নিল। সারাদিনের ক্লান্তিতে গাড়ির মধ্যে যে যার মতো করে ঘুমিয়ে পড়েছে। আয়রা আরিশার ঘরে মাথা রেখে ঘুমিয়ে গেছে। আনাস গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে একবার পিছন ফিরে এক নজর দেখে নিয়ে পুনরায় কার ড্রাইভিংয়ে মনোযোগ দিল। সকাল 6টা বেজে 21 মিনিট। আরাতের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বিছানায় শোয়া অবস্থাতেই নিজের শরীরের উপর কারো হাত অনুভব করলো। হাতটা নিজের শরীর থেকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তাড়াহুড়োয় উঠে বসলো। এদিক ওদিক তাকাতেই নিজের পাশে মিমকে দেখলো। এক হাত দিয়ে আরেক হাত ধরে ব্যথাতুর চোখে চেয়ে থাকতে আরাত নিজের রুমটা চারদিক ঘুরিয়ে দেখতে লাগলো।
রুমের মেঝেতে বিছানা বিছিয়ে ঘুমে মগ্ন আয়রা, মায়া, সন্ধ্যা। বিছানায় আরেক পাশে আরিশা। গতকাল শপিং শেষে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে দেখে সন্ধ্যা মিম এসে পড়েছে। গ্রাম থেকে আরাতের মামা মিমকে একা আসতে দেয়নি। সন্ধ্যা মিমের মা অর্থাৎ আরাতের মামিও এসেছে। বাড়িতে ফিরে আয়রা, আরিশা, মায়া ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়েছে। আরাত বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে গরুর মাংস নিয়ে ভাত খেয়ে নিজের মধ্যে এনার্জি নেয়। রশ্মির সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে এই রুম থেকে বিয়ের শপিং ব্যাগগুলো ড্রয়িং রুমে এনে খুলতে লাগলো। আনহা শেখ সন্ধ্যা মিমকে শপিংগুলো দেখাচ্ছে আর যার যেটা দিচ্ছে। শপিং পর্ব শেষ করে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমানোর জন্য নিজের রুমে এসে দেখে মেঝেতে বিছানা বিছিয়ে মায়া আয়রা মেঝের বিছানায় শুয়ে গল্প করছে। আরিশা আরাতের ছোট্ট ব্যালকনিতে এসে ফোনে কথা বলায় মগ্ন। আরাত বিছানায় শুয়ে পড়ে। মিম আরাতের পাশে এসে শুয়ে পড়ে। প্রায় ঘন্টা দেড়েক শুয়ে থেকে গল্প করে ঘুমিয়ে পড়ে সবাই। আরাতের রাতের সব কিছু স্মৃতিচারণ হতেই বুঝতে পারল হাতটা কোনো ছেলে না মিমের ছিল। আরাত পুনরায় মিমের দিকে তাকাতেই মিম ব্যথা পাওয়া হাতটা ঝেড়ে দিতে দিতে বলল, আপু তুমি আমার কোমল হাতটাকে এভাবে ব্যথা দিলে কেন? সরি রে, বুঝতে পারি নাই। আমি ভেবেছি এটা কেন। আচ্ছা বাদ দে, খুব ব্যথা পেয়েছিস? কিছুটা। দুজনের কথা বলার মধ্যে একে একে সবাই জেগে গেল। আজ বাদে কালকে আরিশার মেহেন্দি অনুষ্ঠান। বাহিরে থেকে হই হুল্লোড় শব্দ আসছে, বিয়ে বাড়ি বলে কথা। একে একে সবাই উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। কিচেনে রাবেয়া তালুকদার পরোটা ভাজছে। কিচেন রুমের মেঝেতে আরাতের মামি তরকারি সবজি কাটাকাটি করছেন। রাহিমা সুলতানা ডাইনিং টেবিলের প্লেটগুলোতে সবার জন্য গরম গরম পরোটা তুলে দিচ্ছিলেন। মেয়েদের নিচে নামতে দেখে রাহিমা সুলতানা ডাকলেন খাবার টেবিলের দিকে। সবাই খাওয়া শুরু করলো গরম গরম পরোটা, রাতের গরুর মাংস দিয়ে। এর মাঝে আনাস আর আশিক নিচে নেমে এলো। আশিক চেয়ারে টেনে বসতে বসতে বলে উঠল, হেই গার্লস, এই তো তোমাদের কিউট হ্যান্ডসাম চলে এসেছে। যেমন হঠাৎ করে কপালে দুঃখ চলে আসে, তেমনি মেয়েদের মধ্যে লুচ্চাও চলে আসে লুচ্চামি করতে। মায়া হাত দিয়ে পরোটা ছিঁড়ে মুখে তুলতে তুলতে বলল কথাটা। মায়ের কথায় সবাই মুখ চেপে হেসে উঠল। আশিক মায়ের দিকে তাকিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল, শোনো, বন্ধুর ভবিষ্যৎ বউয়ের ফ্রেন্ড। জীবনে মেয়েই সব। মেয়ে ছাড়া আমার মতো ছেলেরা নিঃস্ব। এত সব আমার পিছনে খোঁচা না দিয়ে তোমার মনে আমার জায়গাটা পার্মানেন্ট করার চেষ্টা করো, কাজে আসবে। মিম আশিকের দিকে তাকিয়ে বলল কথাটা। আয়রার মুখে লজ্জা ফুটে উঠল। সবাই একবার আয়রার দিকে তাকিয়ে লজ্জা মাখা মুখটা দেখল। আরিশা বোনের মুখে লজ্জা পাওয়ার দিকে তাকিয়ে আনাসকে এক নজর দেখল। আনাস স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে। মনে হচ্ছে এখানে কি নিয়ে কথা হচ্ছে সেগুলো তার কানে যাচ্ছে না। মায়া আশিককে ব্যঙ্গ করে বলল, চেনা নেই জানা নেই অচেনা মেয়ের মনে পার্মানেন্ট হতে চাচ্ছেন? নিজেকে আর কত লুচ্চা প্রমাণ করবেন মিস্টার লুচ্চা? যতটা লুচ্চা হইলে বন্ধুর ভবিষ্যৎ বউয়ের ফ্রেন্ডকে নিজের করে পাওয়া যাবে। আপনার লুচ্চামের ওপর ঠাডা পড়বে। এই মায়ার কথাটা মিলিয়ে নিয়েন মিস্টার লুচ্চা। ওই বন্ধুর ভবিষ্যৎ বউয়ের ফ্রেন্ড, এভাবে নিজের ভবিষ্যৎ বরের উপর অভিশাপ দিচ্ছ? খুব জল্লাদ মেয়ে তো তুমি। উফ, সব দোষ আমার। কেন এই যে লুচ্চার সঙ্গে কথা বলতে গেলাম আজাইরা? পরোটা শেষ করে প্লেট নিয়ে কিচেনের দিকে যেতে যেতে বলল মায়া। এতক্ষণে আহিন আলভিকে রাহিমা সুলতানা বাহিরে গার্ডেন থেকে ডেকে নিয়ে এলেন। আরাত, আয়রা, আরিশা, সন্ধ্যা একে একে খাবার শেষ করে কিচেনের দিকে গেল। মিম চেয়ার থেকে উঠে কিছু একটা মনে পড়তেই চেয়ারে পুনরায় বসে আশিককে বলল, বন্ধুর ভবিষ্যৎ বউয়ের ফ্রেন্ড মানে কাকে বোঝালেন? আশিক পরোটা খেতে খেতে মিমের দিকে তাকিয়ে দুষ্টু হেসে আনাসকে একবার দেখল। কি বলবো ছোট্ট আপু, আমার কপালটাই খারাপ। কেন ভাইয়া? ভাগ্য করে একটা মন পেয়েছি। যে মেরে দেখি তারই ভালো লাগে, বাট যেদিকে তাকাই সেদিকে শুধু বন্ধুর বউ আর বন্ধুর বউ। মিম চোখ বড় বড় করে আশিকের দিকে তাকালো। এতক্ষণে আহিন আলভি চেয়ার টেনে বসে পড়েছে। রাহিমা সুলতানা আহিন আলভিকে ডেকে এনে পুনরায় কিচেনে গিয়েছেন। আশিক সদর দরজার দিকে তাকিয়ে কথাটা বলল। আরাত, সন্ধ্যা, আয়রা তিনজন সদর দরজা দিয়ে বাহিরে গার্ডেনে যাচ্ছে। মায়া আর আরিশা বাহিরের দিকে যেতেই আশিকের কথাটা শুনতে পেল। মায়া গার্ডেনে যেতে যেতে বিড়বিড় করলো,
একটা মানুষের মধ্যে কত প্রকার লুচ্চামি থাকতে পারে, এই লুচ্চাকে না দেখলে অজানা রয়ে যেত। মায়ের কথায় আরিশা হেসে উঠে মায়াকে বলল, আশিক ভাইয়া কিন্তু অনেক ভালো মনের ছেলে। হ্যাঁ, একটু ফাইজলামও করে, বাট ভাইয়া মেয়েদের অনেক সম্মান করে। দেখো না, আমাদের নিজের বোনেদের মতো ভালোবাসে, কেয়ার করে। আরিশা মায়া দুজন কথা বলতে বলতে গার্ডেনে গেল। মিম ডাইনিং টেবিল থেকে উঠে পড়েছে। আলভি আশিকের দিকে তাকিয়ে মন ভার করে বলল, ভাইয়া, আপনি যার সঙ্গে ফ্ল্যাট করবেন করুন, আমি মেনে নেব, কিন্তু আমার মায়াবতীর থেকে সব সময় দূরে দূরে থাকবেন। আমি তো ভয় পেয়ে গেলাম ছোট্ট ভাই। এই আনাস তাকবীর ব্রোকে চোখে চোখে রাখিস, নয়তো আমাদের মাফিয়া আলফি ভাই তাকবীর ব্রোকে গুম করে দেবে। আশিক শয়তানি হাসি দিয়ে বলল কথাটা। আলভি ছোট ছোট চোখ করে চেয়ে রইল আশিকের দিকে। চতুর আহিন চট করে আশিককে প্রশ্ন করে উঠল, তাকবীর ভাইয়ার কথা কেন বলছেন ভাইয়া? আহিনের কথাই আনাস আশিকের দিকে রাগি চোখে তাকিয়ে পুনরায় আহিনকে ধমক দিয়ে বলল, আর একটা কথা বলে তোর খাওয়া বন্ধ। চুপচাপ খেতে পারিস না? এত কথা বলিস কেন? আহিন কিছু বলবে তখনই তাকবীরকে ডাইনিং রুমের দিকে আসতে দেখে ভদ্র ছেলের মতো নিজের খাবার খেতে লাগলো। নিমিষেই হই হুল্লোড়ে পরিবেশটা নিস্তব্ধ হয়ে উঠল। তাকবীর ধীর পায়ে ডাইনিং টেবিলে এসে চেয়ার টেনে বসলো। আনাস আশিকের খাওয়া হয়ে গেছে। আনাস আশিক তাকবীরকে বলে উঠে চলে গেল। তাকবীর একবার আহিন আলভির দিকে তাকালো। দুজনকে ভদ্র ছেলের মতো ব্রেকফাস্ট করতে দেখে তাকবীর ফোন হাতে নিয়ে আদিলকে ফোন লাগালো। রাহিমা সুলতানা তাকবীরের জন্য কফি নিয়ে আসতে কিচেনে গেলেন। সদর দরজা দিয়ে প্রবেশ করলো হাবিব আর হানিয়া। হাবিব তাকবীরের সঙ্গে কুশল বিনিময় করে হানিয়ার ব্যাগ নিয়ে উপরে চলে গেল। হানিয়া তাকবীরের দিকে তাকিয়ে থেকে কিচেন রুমে বড়দের সঙ্গে দেখা করতে গেল। রাত 8:12। পুরো বাড়িটা ঝাড়বাতির আলোয় ঝলমল করছে। এই জ্যোৎস্নার আলোয় রাতটাও রং বেরঙের ঝলমল লাইট বলে দিচ্ছে তালুকদার বাড়িতে বিয়ে লেগে গেছে। বাড়ি সাজানো এখনো অসমাপ্ত রয়ে গেছে, বাদবাকি কালকে এসে সাজিয়ে দিবে। অতি আপন গেস্টরা অলমোস্ট সবাই চলে এসেছে। বাড়ির গার্ডেন এরিয়ায় ছোট বড় সবাই চেয়ার পেতে আড্ডা দিচ্ছে। ছোটরা এক পাশে আড্ডা দিচ্ছে, বড়রা আরেক পাশে চেয়ার পেতে গল্প করছে। অফিসের চাপ, গোডাউনের কাজ সব মিলিয়ে যেন কেউ কাউকে সময় দিতে পারে না। আজকে বাড়ির মেয়ের বিয়ে উপলক্ষে সব ভাই বোন, বাড়ির গিন্নিরা সবাই একত্রে হতে পেয়ে গল্পে মজিয়ে তুলছে। আরেক পাশে বাড়ির মেয়ে, কাজের বন্ধু সব মিলিয়ে যেন বিয়ের আমেজটা জমিয়ে তুলছে। আয়রা, আরাত, আরিশা, সন্ধ্যা, মায়া, হানিয়া, মিম চেয়ারে গোল হয়ে বসে গল্প করছিল। হঠাৎ আরাতের ফোনটা বেজে উঠল। আরাত ফোনটা হাতে তুলতেই মুচকি হাসি দিয়ে রিসিভ করলো। কেমন আছিস? আলহামদুলিল্লাহ। বোনের বিয়েতে কেমন থাকতে পারি বল? আরাতের উত্তরে ওপাশে রশ্মি মলিন হেসে বলল, খুব মিস করছি রে তোকে। মন খারাপ? আরাতের হাসি মুখটা রশ্মির মলিন চেহারা দেখে নিমেষেই খারাপ হয়ে গেল। রশ্মিকে চুপ করে থাকতে দেখে আরাত সবার মাঝখান থেকে উঠে এসে সাইডে দাঁড়িয়ে পুনরায় রশ্মিকে ডাকলো। এই রশনি, কি হয়েছে তোর? বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি তুই কিছু নিয়ে টেনশনে আছিস। কি হয়েছে বল? আঙ্কেল তোর আর পার্থ রিলেশন বুঝতে পেরেছে? হুম। ও, এই কারণে মন খারাপ? আঙ্কেল নিশ্চয়ই তোকে বকা দিয়েছে, এজন্য মন খারাপ করছিস, রাইট? তোর ভাবনাটা যদি সত্যিই আমার মন খারাপের কারণ হতো, তাহলে আমিই হয়তো দুনিয়ায় প্রথম মেয়ে হতাম। ভালোবাসার জন্য বাবার কাছে হাজারো অপমানিত হয়েও খুশি হওয়া ব্যক্তি আমি। আমি ভালো নেই আরাত, আমি একদমই ভালো নেই। কেন তোর কথা শুনলাম না আমি? তোর কথা শুনলে আমার জীবনটা আজ এমনটা হতো না। এখন কি করব আমি? আমি যে সত্যি পার্থকে ভালোবাসি, ও আমাকে এভাবে ধোকা দিতে পারে না। এই রশনি, আবার কই হারিয়ে গেলি? কখন থেকে তোকে কিছু জিজ্ঞেস করছি, বল। রশ্মি নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে মুখে মলিন হাসি ফুটিয়ে বলল, আচ্ছা আমার কথা বাদ দে, বলতো আরিশা আপুর বিয়েতে বেআইন শব্দের জন্য আপ্যায়ন আয়োজনের কি কি প্ল্যান করেছিস? আরাতের মুখে শয়তানি হাসির ঝিলিক খেলে গেল। এভাবেই দুজন আজকে সারাদিন কিভাবে কেটেছে সব কিছু বলছে। হানিয়া দূর থেকে একবার তাকবীরের বেলকনির দিকে তাকালো। তাকবীরকে নিজের বেলকনিতে দাঁড়িয়ে নিচে গার্ডেনের এক কোণে তাকিয়ে থাকতে দেখে তাকবীরের চোখকে অনুসরণ করে সেদিকে তাকালো। এক কোণে আরাতকে ফোনে কথা বলতে দেখে হানিয়া পুনরায় তাকবীরের দিকে তাকালো।
তাকবীরকে আগের ন্যায় আরাতের দিকে তাকিয়ে থাকতে দেখে হানিয়ার মনে আরাতের প্রতি রাগ লাগলো। আড্ডার মাঝখান থেকে উঠে সন্ধ্যা তাড়াহুড়োই তালুকদার বাড়ির ভেতরে যেতে লাগলো। বাড়ির সদর দরজায় আসতেই একজোড়া শক্ত হাত সন্ধ্যার কোমর চেপে ধরে শূন্যে তুলে নিয়ে নিল। আরেক হাত দিয়ে সন্ধ্যার মুখ চেপে ধরে গেস্ট রুমে নিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে দেয়ালের সঙ্গে চেপে ধরল। সন্ধ্যা মানুষটাকে চিনতে পেয়ে ছটফটানি আগেই বন্ধ করেছে। সামনের ব্যক্তিটি রাগে দাঁতের দাঁত চেপে বলল, কি সমস্যা? আমার ফোন ধরছিস না কেন? আমার ইচ্ছা। সন্ধ্যা গাল ফুলিয়ে নিজের বলি শেষ করতে সামনের ব্যক্তিটি রাগে দেয়ালে সঙ্গে হাত ঘষি মারতে মারতে রাগে তীর তীর মেজাজে বলল, তোর ইচ্ছা মাই ফুট। বেশি বেড়ে গেছিস তাই না? খাঁচায় বন্দি হতে মন চাইছে? করবো খাঁচায় বন্দি? হ্যাঁ করবো। ছাড়ুন গুন্ডালোক, আপনার যা ইচ্ছা করুন, ভয় পাই না আপনাকে। সামনের ব্যক্তি মুখে বাঁকা হাসি ফুটে উঠল। শক্তপোক্ত হাতটা সন্ধ্যার নরম গালে হালকা করে ছুঁয়ে দিতে দিতে দুষ্টু গলায় বলল, ও রিয়েলি? আমাকে ভয় পাও না? গুড। এই অন্ধকার রোবে শুধু তুমি আর আমি। কিছু একটা করে ফেললে কেমন হয় বলো তো কিউটি? প্লিজ হাবিব ভাইয়া, আপনার এই গুন্ডাগিরি বন্ধ করুন। সবার সামনে তো সবসময় ভদ্র ছেলে সেজে থাকেন, মনে হয় আপনি ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারেন না, অথচ কি কিউটি? অথচ আমার সামনেই আপনার খোলসটা পরিষ্কার, আপনি একটা ভদ্র গুন্ডা। এটাও তোর কারণে। এবার আমার কথা উত্তর দে, তুই আমার ফোন রিসিভ করিস না কেন? ফোনে বেশি কথা বললে ব্যালেন্স অপচয় হবে, এজন্য। একদম তাড়ামি করবি না সন্ধ্যা, নয়তো কিছু একটা করে ফেলবো, যেটা তোর লাইফের জন্য রিস্ক। সন্ধ্যা হাত দিয়ে হাবিবের বুকে ধাক্কাতে ধাক্কাতে অভিমানী গলায় বলে, কি করবেন আপনি? হ্যাঁ কি করবেন? গুন্ডা লোক একটা। তোর এই বয়সের শরীরের জন্য যেটা হজম হবে না। বিয়ে করে আবার খাঁচায় বন্দি করব। খাঁচায় বন্দি হয়ে থাকতে পারবি তো? গুন্ডা লোক একটা, যান হাসি মুখে কথা বলা মেয়েটাকে বন্দি করেন গিয়ে। আমার কাছে কেন আসছেন? হাবিব সন্ধ্যার কথায় ভ্রু কুঁচকে এলো। কিছুক্ষণ ভাবার পর মনে পড়ল ৬-৭ দিন আগে হানিয়ার ফ্রেন্ডের সঙ্গে রাস্তায় দেখা হওয়া মেয়েটা একবারই কথা বলছিল। বোনের ফ্রেন্ড বিধায় হাবিব হাসি মুখে মেয়েটার সঙ্গে কৌশল বিনিময় করেছিল মাত্র। হাবিব সন্ধ্যার সঙ্গে দেখা করার জন্য লোকেশন দিয়েছিল। সন্ধ্যা লোকেশন মতো এসে হাবিবকে একটা মেয়ের সঙ্গে হেসে কথা বলতে দেখে। অভিমান করে বাসায় ফিরে গিয়েছে। হাবিব কয়েকবার ফোন দিয়েছে, সন্ধ্যা ফোন রিসিভ করেনি। সেই থেকে হাবিব নিয়ম করে যতটুকু সময় পাই সন্ধ্যাকে ফোন দেয়, কিন্তু ফলাফল শূন্য। হাবিব দেখা করার চেষ্টা করছে, কিন্তু সন্ধ্যা সব পথ বন্ধ করে দিয়েছিল। হাবিব মনস্থির করে নিয়েছিল সন্ধ্যার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। যদি তারা এত ছোট মেয়েকে বিয়ে দিতে রাজি না হতো তাহলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করত। তার মধ্যে আরিশা বিয়ের খবর পেয়ে হাবিব প্ল্যান চেঞ্জ করে। আজকে তালুকদার বাড়িতে আসার পর থেকে হাবিব অনেক চেষ্টা করছে আলাদা কথা বলার, কিন্তু সন্ধ্যা হাবিবকে এক প্রকার ইগনোর করে যাচ্ছে। হাবিব তাকবীরের সঙ্গে কথা বলার জন্য তালুকদার বাড়িতে ধীর পায়ে প্রবেশ করেছিল। হঠাৎ কারো তাড়াহুড়ো পায়ের আওয়াজে পিছু ঘুরে দেখতেই হাবিবের মুখে বাঁকা হাসি ফুটে উঠল। এতদিন পাখিকে ধরার জন্য পিছু ঘুরেছে, আজকে পাখি নিজে থেকে ধরা দিতে হাজির। শুনলাম তুই কলেজে প্রথম দিন কারো পর্যন্ত ক্লাস খাইছিস। আপনি যদি অন্য মেয়ের সঙ্গে ভেটকাতে ভেটকাতে কথা বলতে পারেন তাহলে আমি ক্রাশ খেলে সমস্যা কি আপনার? অনেক প্রবলেম। শুধু আরিশার বিয়েটা হতে দে, তারপর তোকে আমার খাঁচায় বন্দি করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কিউটি। সন্ধ্যা ঢুকিল। হাবিব সিরিয়াস ছেলে, একবার মুখ দিয়ে বের করেছে তো ওটা করেই ছাড়বে। সন্ধ্যা মনে মনে বলে, হ্যাঁ তখন অল্প একটু হালকা করে ক্রাশ খাইছিলাম, সেই ক্রাশ আজকে এত বড় একটা বাঁশ হয়ে ধরা দিছে। হায় আল্লাহ, রক্ষা করো এই গুন্ডার থেকে। মনে মনে কথাগুলো ভেবেই সন্ধ্যা খোঁচর মোচর করতে লাগলো। হাবিব সন্ধ্যার নড়াচড়া দেখে ভ্রুকুচকে জানতে চাইল, কি প্রবলেম? এভাবে খাওয়াল মাছের মতো নড়াচড়া করছিস কেন? সন্ধ্যা আমতা আমতা করে বলে, আমার দুই চাপছে। সহ্য করে থাক, আমার কথা শেষ হয়নি এখনো। সন্ধ্যা চোখ মুখ খিচে বন্ধ করে একটু রাগ নিয়ে বলল,
গুন্ডার বংশধর, সর সামনে থেকে।